আমি আসলে স্টার না, আপনারাই আমাকে বানিয়েছেন। ফুটবল খেলা হচ্ছে এক পুরো টিম ওয়ার্ক। আমি কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান। আচ্ছা আচ্ছা, সরি, আমি রোনালদোর নাম বলা উচিত ছিল। আজকে আমি যার ইন্টারভিউ নিতে আসছি তার পরিচয় দেওয়াটা বাতুলতা হবে, এবং বেশি পরিচয় দিতে গেলে আপনারা এমনিতেই যেমন জানেন যে আমি মূর্খ মানুষ, বয়স্ক মানুষ, আমি বুঝায় বলতে পারবো না। শুধু এইটুকু বলতে পারি, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস স্টার। এটা খুব বিস্ময়কর ব্যাপার, বাংলাদেশ একটা পুরুষতান্ত্রিক দেশ, আপনারা জানেন আমরা সবসময় পুরুষদের খেলা নিয়ে ব্যস্ত থাকি। সেখানে ক্রিকেটেও না, ফুটবলেও পুরুষদের না, ফুটবলের একটা মেয়ে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের টপ স্টার। মাত্র কয়েকদিন আগেই সে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত ক্রীড়া পুরস্কারে সেরা ক্রীড়াবিদ হয়েছে। এরপরে আর নাম বলার দরকার নেই, ঋতুপর্ণা চাকমা আমার সঙ্গে আছে। ঋতুপর্ণা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ঋতুপর্ণা, আমি এই যে যে কথাটা বললাম, এইটা আসলে আপনি হয়তো বলবেন যে না, আমি অত বড় সেলিব্রিটি না, আমি জানি আপনি। অবশ্যই না ভাইয়া, কিন্তু অবশ্যই। যদি এইভাবে বলি যে ধরেন, বাংলাদেশে তো সবাই সবসময় পুরুষদের খেলা নিয়ে ব্যস্ত থাকে। জি। প্রথমে ক্রিকেট, তারপরে ফুটবল। মেয়েদের খেলা নিয়ে এতকাল মানে অত বেশি আগ্রহ ছিল না। সেই জায়গায় আপনি স্বীকার করেন বা না করেন, আপনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস স্টার। এই ফিল্ডটা কেমন লাগে? সবচেয়ে বড় না হোক, সবচেয়ে আলোচিতদের একজন তো। এটা কেমন লাগে আসলে? আমি আসলে স্টার না, আপনারাই আমাকে বানিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে বললেন যে ছেলেদের খেলা সবাই দেখে, মেয়েদের খেলা কেন দেখে না? এমনও এমন অনেক 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 ফ্যামিলিতে এমনও আছে এখনো পর্যন্ত যে ছেলেদেরকে কেন মেয়েদেরকে কেন স্পোর্টসে কেন খেলাধুলা করবে, হ্যাঁ, হাফ প্যান্ট পরে কেন খেলাধুলা করবে, এই নিয়ে এখনো অনেক আমাদের সমাজে নানান উম, কি বলে সাংস্কৃতিক একটা বাধা বাধা আছে। আছে। তো আমি বলবো যে মেয়েরা, এখনকার মেয়েরা চাইলে সব কিছু পারে, শুধু দরকার একটা পরিবারের সাপোর্ট। আমি মনে করি আমি এত দূর আসার পেছনে আমার সবচেয়ে সাপোর্টটা পেয়েছি হচ্ছে আমার পরিবার থেকে। কারণ পরিবারের সাপোর্টটাই হচ্ছে কোনো কিছু কাজ করতে গেলে পরিবারের সাপোর্টটাই মেন দরকার একটা মেয়ের। তো আমি মনে করি যে যদি প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে, সেটা যদি পরিবারের সাপোর্টটা পায়, আমি মনে করি ওই মেয়ে সাকসেসফুল হবে। বাহ! বাহ! ঋতুপর্ণা, একটা জিনিস, আপনার হচ্ছে রাঙামাটিতে যে গ্রামটায় বাড়ি, জি। এই যে আমরা শুরু করার আগে বলতেছিলাম, এটা বোধহয় ঘাগড়ার আশেপাশে রঘুছড়া বা এরকম কিছু? আমার ঘাগ আমার বাড়ি হচ্ছে রাঙামাটি, কাউখালী উপজেলা, ঘাগড়া ইউনিয়ন, মোগাছড়ি গ্রামে একেবারে। মগাছড়ি। হ্যাঁ, তো মগাছড়িতে আপনি ১ম যখন ওই যে ঘাগড়া স্কুলে আপনাদের স্যাররা ফুটবল শুরু করলেন, হ্যাঁ। ওই সময়ে কি কখনো জানতেন যে ফুটবল পৃথিবীর এত বড় জনপ্রিয় আমি একটা খেলা? তেমন কোনো কিছুই জানতাম না। আমি ফুটবল খেলি ২০১২ সাল থেকে। আমি যখন ক্লাস 3 তে ছিলাম। তা আমি তো স্কুল স্কুলে হচ্ছে তখন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব কলকা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে হচ্ছে মানে অংশগ্রহণ করতেই হবে এরকম একটা বাধা আছে, করছিল বাংলাদেশ সরকার। তো আমাদের স্কুলে হচ্ছে ওই খেলাধুলার হচ্ছে ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমাদের স্কুল। তো প্রত্যেকটা আমি তখন হচ্ছে জানতাম না যে মেয়েরাও ফুটবল খেলে, আর ফুটবল যে এত জনপ্রিয় খেলা এটাও মেসি, জানতাম না। রোনালদোর নাম-টাম জানতেন না, না? তখন জানতাম না আমি। তো আমি আমার আমার একটা স্যার আমার সম্পর্কে যেটা হন, স্কুলে প্রায় আমাদের স্কুলে প্রায় প্রধান শিক্ষক ছিলেন। তো ওনার ওনার হচ্ছে ওনার হাত ধরে হচ্ছে আমি এই পর্যন্ত উঠে আসছি। তো ওকে, আমি যখন প্রথম ফুটবল লাথি মারি তখন হচ্ছে আমার বুড়ো আঙুলটা উঠে যায়, এক পর্যায়ে ভাবছিলাম আর খেলবো না। ওকে। পরে আমার স্যার আমাকে জোর করে হচ্ছে আবার ফুটবল নিয়ে আসেন। আচ্ছা, আচ্ছা। ওই যে লাইফটা, আপনার লাইফ খুব একটা চেঞ্জ হয় না আমি যতদূর জানি। হুম। স্টিল ওই যে পাহাড়ে ধরেন আপনার বয়সী আর যে মেয়েরা আছে ওই গ্রামের, তারা এখন যে জীবন কাটাচ্ছে বা যে জীবনের পাশ থেকে আপনি আসছেন, আমি জানি আপনি ওই জীবন ত্যাগ করেন নাই। আপনি যতটুকু বুঝি যে ওটা আপনার এখনো জীবন। কিন্তু ওই জীবনের সঙ্গে এই জীবনটা কতটা চেঞ্জ হয়ে গেছে? না, আমার জীবন এখনো কোনো কিছু চেঞ্জ হয় নাই। আমাদের বিশেষ করে আমাদের আদিবাসী আ মেয়েরা
তো আমি যেই সমাজ, যেই যে পরিবার থেকে উঠে আসছি, আহ, অনেক সংগ্রাম করতে হয়। আমাদের জীবনযাপন বলেন সব কিছু হচ্ছে একটা কি বলবো অনেক কঠিন। সংগ্রাম কঠিন, করে টিকে হ্যাঁ, থাকা। সংগ্রাম করে টিকে থাকতে হয়। তো আমি মনে করি আমি যে এলাকা থেকে উঠে আসছি, যে জায়গা থেকে উঠে আসছি, তো আমার অনেক কষ্ট এবং সংগ্রাম অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। এইটা করলেন কেন? মানে একেবারে শুরুর কথা যদি বলি তখন তো আপনার টিচারদের একটা ইয়ে ছিল, আগ্রহ ছিল। কিন্তু যখন দেখলেন যে এই যে আমার বান্দরবন পৌঁছাতেই প্রতিদিন এত হাঁটা লাগে। তারপরে এমনিতেই আপনি যেটা বললেন যে আমাদের পাহাড়ি জনগোষ্ঠীর জীবনটা সংগ্রামে। মানে একটা সাধারণ জিনিস আমি পাহাড়ে অনেকবার গেছি। একটা সাধারণ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেও কয়েক কিলোমিটার হাঁটতে হয়। হ্যাঁ, তো আমি তো এরকম একটা সংগ্রামী জীবন সংগ্রাম করে ফুটবলে জীবনটা স্টেবল করার সিদ্ধান্তটা কেন নিলেন? হ্যাঁ, হ্যাঁ। কি পাবেন ভেবে বা কোনো কিছু ইয়ে ছিল না, তখন? আমার আসলে আ এরকম চিন্তা ভাবনা এত দূর আসবো আ কখনোই ছিল না। এটা আ শুরু থেকে বলতে গেলে অনেক লম্বা কাহিনী ভাই। আমি শর্টলি বলতেছি। হ্যাঁ, হ্যাঁ। তো আমি যে এলাকা থেকে উঠে আসছি, যে পরিবার থেকে উঠে আসছি, ওই পরিবারের অ্যা মানে আমাদের গোষ্ঠীতে কেউ এখনো আ মানে ঢাকা শহরে এসে পড়াশোনা করা, খেলাধুলা করা কেউ নেই। তো আমি একমাত্র, আমার পরিবারের একমাত্র মেয়ে এবং এলাকারই এ যে এখানে ঢাকায় এসে পড়াশোনা করতেছে, সবকিছু করতেছে। তো এই জার্নিটা আসলে আমার অনেক, আমি আমার বাবাকে হারিয়েছি ২০১৫ সালে। তারপরে আমার ছোট ভাই ২০২২ সালে। এখন আমার মা অসুস্থ। তো এই এই যে আমি শুধু আমি যে এত দূর আসছি এর পিছনে অনেক সংগ্রাম, অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। তা আমি মনে করি আমার একটাই লক্ষ্য ছিল যে যেহেতু আমি আহ, ফুট ফুটবল ফুটবলই এখন সবকিছু আমার। তো ফুটবল নিয়ে হচ্ছে আমার চিন্তা ভাবনা করতে হবে। আমি ফুটবলটাকে হচ্ছে প্রফেশন হিসেবে নিয়েছি হচ্ছে 2017-18 সালে। তখন এত কিছু বুঝতাম না যে প্রফেশনালিজমটা। হুম। তো তখন ভাবলাম যে আমার কোনো একটা করতে হবে, যেহেতু এই প্রফেশনে আসছি, তো এই প্রফেশনের শুরুটা যখন করছি শেষটাই করতে হবে। ওকে। তো এখনো পর্যন্ত করে যাচ্ছি বাহ! সবকিছু। আ ঋতুপর্ণা যদি একেবারে মানুষ হিসাবে ভাবেন, তাহলে যখন একটা ট্রফি জেতেন বা যখন একটা ব্যক্তিগত পুরস্কার জেতেন, এই যে সেদিন যেমন 'প্রথম আলোটা' জিতলেন, এইটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? নাকি আপনার কারণে একটা পাহাড়ি জনগোষ্ঠীতে রাস্তা তৈরি হচ্ছে, ওই জায়গায় মানুষ পৌঁছাচ্ছে, রুহুল কবির রিজভীর মতো মানুষ ওখানে যাচ্ছেন, এটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে আমার সুবাদে যদি কেউ আহ, কেউ সুযোগ সুবিধা পায়, এটা আমার 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 কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি হচ্ছে চেয়েছিলাম যে যেহেতু অনেক আমার বাড়ি যেতে অনেক হাঁটতে হয়। তো সরকারের কাছে, প্রশাসনের কাছে আমি চেয়েছিলাম যে যে আমার সুবিধা যদি এই রাস্তাটা হয় তাহলে আমার এলাকাবাসী যাতায়াতের জন্য অনেক সুবিধা পাবে, ভালো হবে। তো এটাই আমার সবচেয়ে পুরস্কারের চেয়ে আমার আমার জন্য যারা সুযোগ সুবিধা ভোগ করবে এটাই বাহ! সবচেয়ে বাহ! ইম্পর্টেন্ট। একটু আফসোসও হয় না যে এই রাস্তা, এই সুযোগ সুবিধা একটু করে এখন যেগুলো হচ্ছে, এখনো তো হয়নি। এগুলো যদি বাবার অসুস্থতার সময়, বাবার তো লিভার ক্যান্সার ছিল, তাই না? হ্যাঁ। ওই সময় থাকতো তাহলে বাবাকে আরো বেশিবার হয়তো আনা নেওয়া করা যেত। একটু বেশি চিকিৎসার আওতায় আনা নেওয়া যেত। হুম। দেখেন, আমি রোডের জন্য, এই রাস্তার জন্য আমি আমার ছোট ভাইকে হারিয়েছি। কারণ ছোট ভাই হচ্ছে কারেন্ট শকটে হচ্ছে মারা যায়। তো ওই সময় হচ্ছে রাস্তা মানে হসপিটালে নিয়ে যেতে যেতে হচ্ছে তার ইয়েটা হয়ে যায়। তো আমার টার্গেট ছিল যে ইচ্ছা ছিল যে এমন সন্তান হারা, ভাই হারা কেউ যেন না হয় যে যাতায়াতের জন্য হচ্ছে ছোট ভাই বা সন্তান হারাচ্ছে। আমি চেয়েছিলাম যে, মন থেকে চেয়েছিলাম যেন আমার সুবিধার রাস্তাটা হয়। মানে রাস্তাটা হচ্ছে আস্তে ধীরে। তো আমার বাবা ছিল সব এক ফুটবল প্রেমিক।
তা আমার বাবা থাকলে হয়তো এই দিনগুলো দেখলে আমায় নিয়ে অনেক প্রাউড ফিল করতো, আমিও অনেক প্রাউড ফিল করতাম। আমি বাবাকে খুব মিস করি, যেমন এই সময়টা, এই যে দিনগুলো পার করতেছি। আমার ছোট বাবা যদি থাকতো, অনেক, আর এর থেকে খুশি আর কি হতো না। সবাই একসাথে এই আনন্দের দিনগুলো উদযাপন করতে পারতাম। সরি, আপনার মনটা খারাপ করে দিচ্ছি। একটু ফুটবলের কথা বলি, যেটা বলতেছিলাম যে আমার ছেলেও আপনার ভক্ত, এবং এইরকম ভক্ত কিন্তু আপনি চান বা না চান বাংলাদেশে অনেক তৈরি হয়ে গেছে, সেটা আপনার খেলার কারণেই। তো আপনার যে খেলা, এটার ভেতরে কেউ ডি মারিয়াকে খুঁজে পায়, কেউ মেসিকে খুঁজে পায়। এই অ্যাবিলিটি, এটা তো শেখানো যায় না। এটা কি মনে হয়, এটা আসলে ফুটবলে এই স্কিলগুলো কিভাবে আসলো? কিছু টিভিতে দেখে শেখার চেষ্টা করেন, নাকি এটা পুরোপুরি গিফটেড? আমি মনে করি আমার ফেভারিট, আমার আমি কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ফ্যান। আচ্ছা আচ্ছা, সরি, আমি রোনালদোর নাম বলা উচিত ছিল, কিন্তু লোকেরা বলেন আপনার নাই ডি আপনি। মারিয়া, সরি, আমি খুবই সরি, আমি মেসি ফ্যান, এই জন্য আচ্ছা মেসি আচ্ছা, আর ডি মারিয়ার আমি কথা বলে ফেলছি। CR7 এর খুব ফ্যান ছোটবেলা থেকে, আমার খুব ভালো লাগে। মেসির নাম আমি ছোটবেলা থেকে শুধু CR7 এর নামই শুনে আসছি, ওকে, মেসির নামও শুনছি। তো আমার ছোটবেলা থেকে হচ্ছে CR7 কে ফলো করা হয়। সেই জন্য কি লং রেঞ্জ শটের প্রতি একটু বেশি আগ্রহ CR7 এর কারণে? বলতে পারেন। আচ্ছা, এই বাইরে থেকে, বক্সের বাইরে থেকে গোল করার জন্য কি আলাদা প্র্যাকটিস করেন, নাকি এটা? হ্যাঁ, আমি ট্রেনিং করি। আমি ট্রেনিং শেষে এক্সট্রা ট্রেনিং করি। ফ্রি কিক বলেন, লং কিক বলেন, মানে এগুলো ট্রেনিং করি, যার কারণে হচ্ছে ম্যাচে আমার এগুলো হয়ে যায়। ওকে, আর একটা জিনিস আমার জানার খুব আগ্রহ, এটা আমি অনেকের সঙ্গে আলাপ করছি, কেউ আমাকে বলতে পারে নাই। আপনি সম্ভবত মিয়ানমারের বিপক্ষে একটা হ্যাঁ, ফ্রি কিক নিলেন, ফ্রি কিকটা নিলেন রং ফুটেড ফ্রি কিক নেওয়ার পরে ওদের ওয়ালে লেগে আবার আসলো, একটু হ্যাঁ। সরে গেল, আপনি বলটা রিসিভ করে গোল করলেন। এটা কি প্ল্যান্ট ছিল? না, আপনি যে ওদের গায়ে লাগায় রিবাউন্ড করাবো, তারপরে গোল এটা করব? প্ল্যান ছিল না। আমার হচ্ছে উম আমার 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 ইনটেনশন ছিল হচ্ছে ফারফুলে কিকটা করা, বাট হ্যাঁ, হ্যাঁ। বাই চান্স তাদের ওয়ালে লেগে আবার ব্যাক আসছে। হুম। তো এটা আমি আবার রিবাউন্ডসে ওইটা ওকে। মেরে দিই। এই যে মানে অনেকটা সময় ওই টুর্নামেন্টটাই আমি দেখলাম যে আপনি এমন একটা অবস্থা আছেন, যে জায়গা থেকে আপনিও গোলে পোস্টে শট নিতে পারেন। কিন্তু দেখা যায় আপনার ভেতরে আবার প্রচুর অ্যাসিস্ট করার প্রবণতাও আছে। যে ক্রস করতেছেন, বক্সে বল আহ, ফেলতেছেন। এটা এই সেলফিশনেস কম থাকা, যে না আমি মানে গোলের প্রতি একটু আগ্রহ থাকলে ভালো হয় না নাকি? উম, আহ, ফুটবল খেলা হচ্ছে এক পুরো টিম ওয়ার্ক। তো আমি যে পজিশনে খেলি, বেশিরভাগই আমার অ্যাসিস্ট হয়, তো আমি অ্যাসিস্ট করতে পছন্দ করি। তো যেটা মনে করি যে হ্যাঁ, যেটা আমি শিওর হব যে যেটা আমি মারলে গোল হবে, ওইটাই আমি করি। আর যেটা যে আমি শিওর না, যেটা আমি পাস দিলে গোল হবে, এটাই করি। কারণ ফুটবল খেলা ইন্ডিভিজুয়াল খেলা না, এটা একটা টিম ওয়ার্ক, তো সবাই মিলে খেলতে হবে। বাহ! বাহ! আপনারা টিমের একটা সেলিব্রেশন, এটা আপনাদের মেয়েদের, ওই যে আমরা ব্যাচ অফ 17 যেটা বলি, আপনারা সবাই মিলে আপনাদের একটা সেলিব্রেশনের স্টাইল আছে। একই রকম করেন সবসময় তা না। যেকোনো ম্যাচে আমি খেয়াল করছি যে সাধারণত পৃথিবী জুড়ে সেলিব্রেশন হচ্ছে অনেকটা ইন্ডিভিজুয়াল। যে গোল করে সঙ্গে ২-৩ জন মিলে সেলিব্রেশন। কিন্তু আপনারা দেখি টিমের প্রায় সবাই এক জায়গায় চলে আসেন। এইটা কি টিমের বন্ডিংটা বেশি বলে, নাকি অন্যকে ছাড়া সেলিব্রেশন করে আমরা জমে না? আসলে আমরা আসলে মানে যখন গোল করে, হ্যাঁ, যে কেউ যখন গোল করে সবাই একসাথে মিলে একজোট হয়ে হচ্ছে সেলিব্রেশন করে, কারণ আমরা জানি না যে কিভাবে সেলিব্রেশন করতে হয়, এবং আমাদের মেয়েরা খুব লজ্জা পায় আচ্ছা, আইকনিক সেলিব্রেশন করতে। একা সেলিব্রেশন করতে লজ্জা পায় বললে হ্যাঁ, সবাই একসঙ্গে হ্যাঁ, হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, বাহ! বাহ! আরেকটা জিনিস, এই যে দেখা যায় যে কখনো চুপ করানো হ্যাঁ। সেলিব্রেশন, কখনো ওই যে আঙ্গুল দিয়ে দেখানো, আহ, তীর দেখানো, নানা রকম করতেছেন। এগুলো কি প্ল্যান করে করেন, নাকি হয়ে যায়? না, প্ল্যান না, এটা হয়ে যায়। যেমন আমাদের লাস্ট যে সাবজি, কবে 2022 সালে হ্যাঁ, সাব হ্যাঁ। জিতলাম, তখন হচ্ছে এটা প্ল্যান ছিল যে আমরা যাতে পাকিস্তানের সাথে হচ্ছে ম্যাচ বের হয়ে যেতে পারি, বা জিতি, যে কেউ যদি গোল করে তখন হচ্ছে মানে হ্যাঁ, এই যে এই সেলিব্রেশনটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দিবে সবাই। তো তখন ওইটা প্ল্যানিং ছিল। আর চুপ আর তাছাড়া করানোটা?
আর আমার যে সেলিব্রেশনটা লাস্টে যে 24 সালে হ্যাঁ হ্যাঁ জিতলাম, গোল করলাম, ওইটা ছিল আমার আহ, আপনাকে নিয়ে অনেক কথা হচ্ছিল। না না, ওইটা আমার মুহূর্তে হচ্ছে ওই ও সেলিব্রেশনটা চলে আসে, কারণ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, কারণ ওখানে প্রায় 15,000-এর বেশি মেবি দর্শক ছিল, হুম, হুম। অনেক ক্রাউড ছিল তখন, শুধু নেপাল নেপাল, বাংলাদেশ খুব কম ছিল। আচ্ছা আচ্ছা তো আচ্ছা আমার সেলিব্রেশনটা মেন উদ্দেশ্য ছিল যে জাস্ট সাইলেন্ট আচ্ছা মুড, আচ্ছা আচ্ছা। ওইটাই। এটা রোনালদো করে। ফলে আপনার এটা খুব হ্যাঁ গেছে রোনালদোর সঙ্গে। রোনালদো ওই নৌ ক্যাম্পে একবার এসে সম্ভবত হ্যাটট্রিক করে বা কিছু একটা করে প্রথমে এটা করে তারপরে চুপ করায় হ্যাঁ, দিচ্ছিল। জাস্ট খুব বিখ্যাত সাইলেন্ট। সেলিব্রেশন তার হ্যাঁ এটা সাইলেন্ট করায় দেওয়া। তো এই জায়গায় আবার একটু লাইফের একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনার যেমন প্রচুর ভক্ত আছে, সেরকম কিছু বাজে লোক এটা সোসাইটিতে সবসময় হুম। থাকবে, খোঁচাখুচি করতে চায়, ঋতুপর্ণা অমুক করে, ঋতুপর্ণা তমুক করে, ফ্যাশন করতে চায়, ভালো ভালো ছবি তুললে তাদেরও কি কখনো চুপ করায় দিতে ইচ্ছা করে, নাকি ওটা ওদের মতো ওরা থাক? আমার আসলে এইসব মানে ফ্যানদের উদ্দেশ্যে কোনো কিছু বলা নাই, কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে যখন ভালো খেলবেন তখন হাততালি দিবে, যখন হ্যাঁ, ভালো খেলবেন না তখন হচ্ছে ছেড়ে মানে কি বলে, আবার নিন্দা করবে বা নিন্দা করবে, এটাই খোঁচাখুচি হচ্ছে করবে। খোঁচাখুচি করবে, এটাই হ্যাঁ। হচ্ছে নিয়ম। বাট আমার কোনো কিছু বলার নাই, আমি বলবো যে আম, এই আর কি, আমি আমার কাজ করে যাব। আমি হুম ফ্যানদের উদ্দেশ্যে বলবো যে খারাপ খেললে একটা প্লেয়ার সব সময় ভালো খেলে না, হুম পারফরমেন্স আপ ডাউন হয়। তো সেক্ষেত্রে যে যে কেউ খারাপ করলে ভালো খেললে উৎসাহটা দেওয়াটাই বেশি ভালো মনে করি, এটা একটা প্লেয়ারের জন্য একটা অনুপ্রেরণা মনে করি। ওকে। আচ্ছা, এই সব খারাপ কথা যাক। হুম। আর একটু বলি, সেটা হচ্ছে যে আপনি আমাদের পাহাড়ের মেয়েরা নানা রকম চুলের ফ্যাশন করতে পছন্দ করে। সেই অনুযায়ী আপনিও খুব করেন বলে, পছন্দ করেন বলে শুনছি। আ না না, এইটা কোন চুলের ফ্যাশন করি না মানে আমার। ফ্যাশন না, মানে চুলের যত্ন নিতে খুব পছন্দ করেন, চুলে বিভিন্ন ডিজাইন করতে। হ্যাঁ, ওইটা আমার যখন চুল লম্বা ছিল তখন বেনি করতাম, চুল লম্বা তো ডিস্টার্ব হয়, যার কারণে আচ্ছা, ছোট আচ্ছা। ছোট বেনি করতাম। আচ্ছা। আর এমনি আপনার ইনস্টাগ্রামে ২-১ টা ছবি দেখছি যে আপনি আমাদের ট্র্যাডিশনাল যে পাহাড়ি পোশাক হুম। সেগুলো খুব পছন্দ করেন। এটা কি আসলেই করেন? মানে এলাকায় গেলে কি ওই পাহাড়ের জীবনটাই যাপন করেন এখনো? হ্যাঁ, আমি এলাকায় গেলে আমার পাহাড়ি জীবনযাপনটাই বেশি উপভোগ করি, কারণ ওখান থেকে তো উঠে আসছি। তো আমার সবচেয়ে যদি আমাদের চাকমা ড্রেস খুব ভালো লাগে আমার, বাট আমার পরার টাইম হয় না, টাইম হয় না। একদমই টাইম হয় না। বাসায় গেলে পরা হয়। শুধু হচ্ছে যে কোনো অনুষ্ঠানে বলেন, প্রোগ্রাম, হ্যাঁ। উৎসবে, এই আর কি। তাছাড়া আমাদের চাকমা ড্রেসটা কিনা অনেক আমার ভালো লাগে। আপনার এলাকায় যে বান্ধবীরা আছে যাদের সঙ্গে স্কুলে পড়তেন, হ্যাঁ তারা তো নিশ্চয়ই এখনো ওই এলাকায়ই বেশিরভাগ আছে। হ্যাঁ, ওদের আমার স্কুলের বান্ধবী, আমার ছোটবেলায় কাটছে ঢাকায়, আমি ক্লাস সিক্স ও সেভেন হ্যাঁ, থেকে। আপনি তো অনেক ছোটবেলায় এখানে হ্যাঁ চলে আসছেন। জি। কিন্তু তারপরেও ওখানে যারা আছে ওদের সঙ্গে গিয়ে স্বাভাবিকভাবে মিশতে পারেন হ্যাঁ এলাকায় গেলে? অবশ্যই, স্বাভাবিকভাবেই তো মিশবো। ওকে। আ কারণ আমার ওরা কখনো ভাবে না যে ঋতুপর্ণা একটু দূরে চলে গেছে? না, আমার আসলে তেমন ফ্রেন্ড নাই, আর যারা যারা যে ফ্রেন্ড গুলো আছে সবার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে তাই না? এটা হয়। বাংলাদেশে এটা একটা বড় সমস্যা এবং আমিও তো একদম গ্রামের ছেলে। ওই গ্রামগুলোতে হ্যাঁ, এটা অনেক একটা বড় তাড়াতাড়ি বিয়ে হয়ে সমস্যা। গেছে। অল্প বয়সে বিয়ে হয়ে যায়। এইগুলো তো আসলে আমাদের আস্তে, আস্তে সমাধান করতে হবে। হুম। ঋতুপর্ণা, শেষ যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই যে আ মানে এখন যে জায়গাটায় আছেন, না শেষ জানতে চাওয়ার আগে একটু এশিয়া কাপ সম্পর্কে জানতে চাই। ও, এশিয়া কাপের প্রস্তুতি কেমন হচ্ছে? সব মিলে ঠিক আছে? হুম, এশিয়া কাপের প্রস্তুতি এখনো, আমরা তো দেশে নাই, আমরা ভুটানে বেশ কয়েকজন, 5 জনের মতো। হুম, হুম। 5 জন আরো আরো যাবে সামনে ও প্রায়। আরো কয়েকজন যাবে? হ্যাঁ হ্যাঁ, যে তৌরারা গেল, ওকে। শামসুন্নাহার গেল, আরো মেবি জুনিয়র আন্ডার 20 থেকে আফিদা যাবে, আফিদা আর কি, মেবি 3-4 জন যাবে। হুম। তো এখন বাহুবা এখনো প্রস্তুতি বিষয় নিয়ে, ক্যাম্পিং বিষয় নিয়ে আমাদেরকে কোনো কিছু বলেনি। তো দেখি কি হয়, বাট আমরা যে ক্লাবে আছি, আমাদের হার্ডওয়ার্কটা আমরা করে যাচ্ছি। কিন্তু ন্যাশনাল টিম হিসাবে আমি সমালোচনা করতে বলতেছি না। অন্য অনেক দল যেমন ইন্ডিয়া অলরেডি ২২ টা ম্যাচের একটা ইয়ে করে ফেলছে যে তারা এর আগে খেলবে। আপনাদের যদি জাপানে একটা ক্যাম্পের কথা কিরণ আপা হ্যাঁ, বলছেন। এটা আমি মনে করি যে, কারণ মেয়েরা একটা সময় হচ্ছে মানে
সারাটা বছর হচ্ছে এক জায়গায় থাকে। আর আমাদের এশিয়া কাপের জন্য প্রস্তুতির জন্য যদি দেশের বাইরে কোনো ফ্রি ক্যাম্পিং বা ফ্রি করা হয়, ওখানে থেকে যদি ট্রেনিং করা হয়, ম্যাচ খেলা হয়, তো আমাদের মেয়েদের জন্য একটা আহ, বড় সুযোগ, মানে আরও প্রস্তুতি নিতে তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, তাদের আরও নতুন যে চিন্তা ভাবনাগুলো চলে আসবে। এটা মনে করি এটা আমাদের জন্য অনেক ভালো হবে। সে বড় সুযোগটা কি আমরা কি এরকম স্বপ্ন দেখব যে আপনারা আমাদেরকে বিশ্বকাপে নিয়ে যেতে পারবেন বা অলিম্পিকে নিয়ে যেতে বিশ্বকাপে পারবেন? নিয়ে যেতে হলে তো আপনাদের ওই ফ্যাসিলিটির কথা চিন্তা করতে হবে। ও বাহ! তবে বিশ্বকাপ বললে তো আর আসে না, খেলা হয় না, তার পিছনে তো অনেক কঠোর পরিশ্রম করতে অনেক হয়। পরিশ্রম করতে হয়। তো আমাদের যে এখন আমি মনে করি ফ্যাসিলিটিটাই বেশি ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের জন্য। এবং সেই ফ্যাসিলিটিসের মধ্যে পুষ্টি আছে, খাবার হ্যাঁ, স্ট্যান্ডার্ড, লাইফস্টাইল, হ্যাঁ, তারপরে প্রস্তুতির সুযোগ, অনেক ম্যাচ খেলা, লিগ হওয়া, যেগুলো নিয়ে আপনারা না বললেও পিটার বাটলার খুব হ্যাঁ, বলে, আমরা যেগুলো অনেকেই ইয়াতে কিছুই বলছি, পাচ্ছেন না। কারণ আমরা যে কি বলে আমরা আমরা যে এশিয়া কাপ কোয়ালিফাই করলাম, আমাদের র্যাঙ্কিং বাড়লো, আমাদের দেশে কোনো লিগ নাই, লিগ নাই। কোনো লিগ নাই। আমাদের আগামী যে প্রজন্ম উঠে আসবে কিভাবে? আমরা হাইস্ট 5 বছর 6-7 বছর থাকবো, আমাদের যে জেনারেশন ওটা উঠে আসবে কিভাবে যদি কোনো একটা টুর্নামেন্টে চালু না হয়? আমি মনে করি এই যে লিগ, আমাদের লিগটা যদি চালু করা হয়, অনেক প্লেয়ার উঠে আসবে, অনেক প্লেয়ার এখনো আছে বাংলাদেশে, ভালো ভালো প্লেয়ার, তাদের যদি চর্চার করা হয় ইন ফিউচারে, ওরা অনেক ভালো ভালো কিছু করবে। ওকে, ওকে। পিটার বাটলারের কথা যেহেতু আসলো, ওর আসলে ভূমিকাটা কতটা আপনাদের এই টিমের সাকসেসের পেছনে? দেখেন, আমি আগেই বলছি যে ফুটবল খেলা এটা ইন্ডিভিজুয়াল খেলা না, এটা কোচ, পুরা টিমের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, প্লেয়ার, সবারই, এক থেকে শুরু করে 30 কত আমরা সদস্য, একটা টিমের সদস্য 30 জন 32 জনের, 32 জনের অবদান, সবারই অবদান আছে এখানে, যার যার জায়গা থেকে যার সবার চেষ্টা করছে। ওকে, এবার সত্যি শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ঋতুপর্ণা অবসর নেওয়ার আগে নিজেকে এবং বাংলাদেশ টিমকে কোথায় দেখতে চায়? আমি সর্বদা চেষ্টা করি দেশের মান বিশ্বমঞ্চে উজ্জ্বল করে দেওয়ার। আমি যতটুকু রিটায়ারমেন্টে যাওয়ার আগে যতটুকু চেষ্টা করব দেশকে ধীরে 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 একটা ভালো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার। ওকে, সেটাকে নির্দিষ্ট করে যে এশিয়া কাপ জেতা বা বিশ্বকাপ খেলা, এরকম কোনো টার্গেট আছে নিজের না, ভিতরে? এটা বলা যায় না, এটা ফুটবল খেলা একটা লাক, আমি মনে করি লাকের খেলা। তো এটা আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ওকে। জি, কিন্তু চেষ্টা করব দেশের মান উজ্জ্বল করার। আচ্ছা, ঋতুপর্ণা, অনেক ধন্যবাদ। আপনি খুব টাইট শিডিউলের মধ্যে এবং খুব ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, যেন অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন। আর এই তো, আপনাকে অনেক ধন্যবাদ।